বানচালের চেষ্টা হলেও ফেব্রুয়ারিতেই আগামী জাতীয় সংসদ নির্বাচন, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। শেখ হাসিনা ও কামালের নির্দেশে জুলাই গণহত্যা ট্রাইব্যুনালে মামুন, রাজসাক্ষীর জবানবন্দি অকাট্য দলিল, বললেন চিফ প্রসিকিউটর। আমরা এই সমস্ত অপরাধীদের বিরুদ্ধে যে অপরাধগুলো প্রমাণ করার চেষ্টা করছিলাম সেটি একটা মারাত্মক অকাট্য দলিল হিসেবে আজকে উপস্থাপিত হয়েছে। সংবিধানের পঞ্চদশ ও চতুর্থ সংশোধনী হাইকোর্টে বাতিল, দেশের বিচারকদের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের হাতে, হচ্ছে আলাদা সচিবালয়। জনমনে বিভ্রান্তি তৈরি করতেই ভারতে বসে গুজব ছড়াচ্ছে আওয়ামী লীগ, বলছে বিএনপি। ষড়যন্ত্র মোকাবেলায় সজাগ থাকার আহ্বান। ডাকসু নির্বাচনে নারী প্রার্থীকে হুমকির ঘটনায় উত্তেজনা, বিভিন্ন সংগঠনের বিক্ষোভ, ঘটনা তদন্তে 2 কমিটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের। ভূমিকম্পে আফগানিস্তানের প্রাণহানি ছাড়ালো 1400, জরুরি ত্রাণের জন্য হাহাকার, ফের আন্তর্জাতিক সহায়তা চাইল তালেবান সরকার। এবং সিলেটে আজ নেদারল্যান্ডসকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে মাঠে নামবে টাইগাররা, ডাচদের সম্মান রক্ষার লড়াই। ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমেরিক ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অন্য কোনো দেশ যেন সুযোগ না নিতে পারে, এর জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশের ইতিহাসে অন্যান্য নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় 7টি রাজনৈতিক দল ও একটি সংগঠনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। এ সময় বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টাকে বিভিন্ন পরামর্শ দিয়েছেন। বিস্তারিত ইউসুফ ভূঁইয়ার রিপোর্ট। চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসে 7টি রাজনৈতিক দল ও এক সংগঠন। প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নেতারা। জানান, প্রধান উপদেষ্টার কাছে জাতীয় পার্টি সহ 14 দলকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন তারা। জুলাই সনদে শাপলা চত্বরকে সম্পৃক্ত করার দাবিও জানান নেতারা। আওয়ামী লীগকে আপনারা যেভাবে নিষিদ্ধ করেছেন, ঠিক একই প্রক্রিয়ায় জাতীয় পার্টি এবং 14 দলকে নিষিদ্ধ করতে হবে। 2013 সালের শাপলা চত্বরে যে গণহত্যা চালিয়েছে, ইতিহাসে যে বর্বরতম হত্যাকাণ্ড হয়েছে, এটা জুলাই সনদে রাখার জন্য আমরা দাবি করেছি। বৈঠকে নির্বাচনে পিআর পদ্ধতি নিয়ে দলীয় মতামত তুলে ধরেন তারা। 31টি দল ছিলাম ঐক্যমত্য কমিশনের ওই বৈঠকগুলোতে, সেখানে 26টি দল তারা পিআরের পক্ষে মত দিয়েছে। আমরা পিআর পদ্ধতির পক্ষে না, আসন ভিত্তিক নির্বাচনের পক্ষে, এবং বাংলাদেশের যারা মানুষের কাছে পৌঁছার মতো আপনার দক্ষতা অভিজ্ঞতা আছে, তারা কেউ কোনোদিন পিআর পদ্ধতি চাইবে না। নেতারা বলেন, দেশ যেভাবে চলছে তাতে মনে হচ্ছে দেশ এখন 2টি সরকার পরিচালনা করছে, একটি দৃশ্যমান আরেকটি অদৃশ্য। সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এক ধরনের সমন্বয় এবং নিয়ন্ত্রণ বা কর্তৃত্বের একটা ঘাটতি আছে। এটা যদি কেটে না ওঠে তাহলে নির্বাচন নিয়ে যে সংশয় আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন মহলে, এই সংশয়টা কাটবে না। সংগ্রামী অংশগ্রহণ আত্মত্যাগের উপর দাঁড়িয়ে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, কাজেই সেখানে কোনো একটি পক্ষ তার কথা মতো সমস্ত কিছু চাপিয়ে দিতে পারে না। পরে বৈঠকের বিষয়ে গণমাধ্যমকে ব্রিফ করেন প্রেস সচিব। বলেন, সব রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা স্পষ্ট জানিয়ে দিয়েছেন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে নির্বাচন, এজন্য সবার সহযোগিতা চেয়েছেন তিনি। প্রধান উপদেষ্টা বৈঠকে সুস্পষ্টভাবে বলেছেন, নির্বাচন ফেব্রুয়ারি মানে 2026-এর ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে তিনি পরামর্শ চেয়েছিলেন। সব বাধা পেরিয়ে আগামী নির্বাচন অনন্য হবে বলেও জানান প্রেস সচিব। এবারের নির্বাচন অনন্য নির্বাচন। ইউসুফ ভূঁইয়া, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে জুলাই আগস্টে গণহত্যা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যে একথা বলেন আসামি থেকে রাজসাক্ষী হওয়া তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে
বল প্রয়োগ ও হতাহতের ঘটনায় লজ্জিত, অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী বলে জানান তিনি। রাজসাক্ষীর এ জবানবন্দি অকাট্য দলিল হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। আজ জবানবন্দি নিয়ে মামুনকে জেরা করা হবে। আরো জানাচ্ছেন সাবরিনা মজুমদার। ছিলেন জুলাই গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধ মামলার অন্যতম আসামি। তবে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর নিজের দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেন তৎকালীন আইজিপি। অবশেষে মঙ্গলবার 11টা 50 আসামির কাঠগড়া থেকে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে সাক্ষ্য দেওয়া শুরু করেন তিনি। জুলাই আন্দোলনের সময় পুলিশ প্রধানের দায়িত্বে থাকা মামুন বলেন, ছাত্র জনতাকে দমনে মারণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইডের সিদ্ধান্ত রাজনৈতিক। মারণাস্ত্র ব্যবহারের নির্দেশনা দেন শেখ হাসিনা, আর এতে উৎসাহ জুগিয়েছিলেন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিবি হারুন, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের সহ সরকারের শীর্ষ ব্যক্তিরা। মামুন জবানবন্দিতে বলেন, র্যাব 1-এ টিএফআই নামে গোপন বন্দিশালা ছিল। র্যাবের অন্যান্য ইউনিটেও ছিল এমন বন্দিশালা। রাজনৈতিক ভিন্নমত ও সরকারের জন্য হুমকি এমন মানুষদের ধরে আনা হতো এখানে। এর নির্দেশ আসতো প্রধানমন্ত্রীর দপ্তর থেকে, কখনো নির্দেশনা দিতেন তারেক সিদ্দিকী। টিএফআই সেলের নির্যাতন কিভাবে করা হতো, কারা উঠিয়ে নিয়ে আসতো, কাকে উঠিয়ে নিয়ে আসা হতো, এইটা কিভাবে নির্ধারিত হতো, এটা বলেছেন উনি যে এটা মূলত প্রধানমন্ত্রীর নির্দেশনায়, প্রধানমন্ত্রীর নির্দেশনা নয়, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তাকে দেওয়া হতো এবং এইটা র্যাবের বিভিন্ন পর্যায়ের অফিসাররা পালন করতেন। অ্যাপস এবং অফস এবং ডিজি ইন্ট এনারা পালন করতেন, এনারা নির্ধারণ করতেন। 2018 সালের জাতীয় নির্বাচন নিয়েও কথা বলেন মামুন। জানান, আগের রাতে 50% ভোট ব্যালট বক্সে রাখতে শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন ওই সময়ের আইজিপি জাবেদ পাটোয়ারি। পুলিশে গোপালগঞ্জ সিন্ডিকেট নিয়েও জবানবন্দি দেন তিনি। তৎকালীন আইজিপির এমন জবানবন্দি অকাট্য দলিল হিসেবে কাজ করবে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আজকের এই সাক্ষীর বক্তব্যের মাধ্যমে আমরা এই সমস্ত অপরাধীদের বিরুদ্ধে যে অপরাধগুলো প্রমাণ করার চেষ্টা করছিলাম সেটি একটা মারাত্মক অকাট্য দলিল হিসেবে আজকে উপস্থাপিত হয়েছে। আমরা আশা করছি সামনের দিনগুলোতে একই রকমের অকাট্য অথবা তার চেয়েও শক্তিশালী প্রমাণ আরও আদালতে উপস্থিত করব এবং সমস্ত প্রমাণ উপস্থাপনের মাধ্যমে এই মামলাটির একটা চূড়ান্ত নিষ্পত্তি হবে। সাক্ষ্যের শেষ দিকে বৈষম্য বিরোধী আন্দোলনে বল প্রয়োগ ও হতাহতের ঘটনায় লজ্জিত ও অনুতপ্ত বলে জানান রাজসাক্ষী চৌধুরী আব্দুল আল মামুন। এজন্য ক্ষমাও চান তিনি। সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার তাকে জেরার দিন ধার্য করেন আদালত। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা নিয়ে পঞ্চদশ সংশোধনী ও চতুর্থ সংশোধনীর বিধান বাতিল করেছেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী 3 মাসের মধ্যে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন আদালত। এই রায়কে দেশের বিচারিক ইতিহাসে মাইলফলক বলছেন আইনজীবীরা। তন্দ্রা তারুণ্যের রিপোর্ট। ফ্যাসিস্ট সরকারের পুরো সময় জুড়ে দেশের বিচার বিভাগে চলেছে দ্বৈত শাসন। সবকিছুতে ছড়ি ঘোরাতেন তৎকালীন আইনমন্ত্রীরা। শেখ হাসিনা সরকারের পতনের পর বিচার বিভাগের আলাদা সচিবালয় প্রশ্নে সংবিধানের 116 অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়। এতে 2017 সালের জুডিশিয়াল সার্ভিসের শৃঙ্খলার বিধিমালার বৈধতাও চ্যালেঞ্জ করা হয়। প্রাথমিক শুনানি নিয়ে গেল বছরের 27 অক্টোবর রুল জারি করেন হাইকোর্ট। বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের 116 অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে জারি করা রুল নিষ্পত্তি করে রায় ঘোষণা করেন সর্বোচ্চ আদালত। এতে নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা নিয়ে পঞ্চদশ ও চতুর্থ সংশোধনীর বিধান বাতিল করেন হাইকোর্ট। এখন থেকে এ ক্ষমতা থাকবে সুপ্রিম কোর্টের হাতে। আজকের এই রায়ে চেকস এন্ড ব্যালেন্স প্রতিষ্ঠিত হলো, একই সাথে বিচার বিভাগ তার মর্যাদা ফিরে পেল, বাংলাদেশ গ্লোরিফাইড হলো, গৌরব উজ্জ্বল ইতিহাসের যাত্রা শুরু। হাইকোর্ট বলেন, 72 সালের সংবিধানের 116 অনুচ্ছেদে ফেরত না গেলে কোনোভাবেই স্বাধীন হবে না বিচার বিভাগ। এই রায়ের মধ্য দিয়ে 1972 সালে বিচার বিভাগের হাতে যে ক্ষমতা ছিল তা ফেরত পেল। যেহেতু 116 অনুচ্ছেদ পূর্ব অবস্থায় ফিরে গেছে, কাজেই পরিবর্তিত 116 অনুচ্ছেদের আলোকে যেই শৃঙ্খলা বিধি প্রণয়ন করা হয়েছিল সেই শৃঙ্খলা বিধি বাতিল ঘোষণা করেছে। সুপ্রিম কোর্টের অধীনে একটি বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করার জন্য
আদালত ডিরেকশন দিয়েছেন এবং এই সচিবালয় আগামী 3 মাসের মধ্যে প্রতিষ্ঠা করতে বলেছেন। এর আগে ঐতিহাসিক উল্লেখ করে আইনজীবীরা বলেন এর মধ্য দিয়ে নির্বাহী বিভাগের হাত থেকে মুক্ত হলো বিচার বিভাগ। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা। জনমনে বিভ্রান্তি তৈরি করতেই আওয়ামী লীগ নেতাকর্মীরা ভারতে বসে গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর পতিত স্বৈরাচার ও তাদের দোসরদের ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সাইফুল রিপনের প্রতিবেদন। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর উত্তরা ১৫ নম্বর সেক্টরে খাল পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। কর্মসূচিতে অংশ নিয়ে নেতারা বলেন, জনকল্যাণমূলক কর্মসূচির পাশাপাশি দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সজাগ আছে নেতাকর্মীরা। গত কয়েকটা দিন ধরে নির্বাচনটাকে বানচাল করার জন্য বিভিন্ন স্বার্থনিশী মহল ষড়যন্ত্র করে যাচ্ছে। জনদুর্ভোগ হয় এমন কোনো কর্মসূচি আমরা নিব না এবং আমরা এটা নিশ্চিত করতে চাই নির্বাচনের আগ পর্যন্ত যদি নির্বাচন না দেয় আমরা জনগণকে নিয়ে নির্বাচন আদায়ের জন্য আমরা সচেষ্ট থাকব। ব্যক্তিগত স্বার্থ রক্ষার জন্য দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে গিয়ে তারা তাদের ব্যক্তিগত রাজনীতি করছে। যে রাজনীতি আমরা দৃঢ় হাতে ইনশাল্লাহ এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে ওই ষড়যন্ত্রকে মোকাবেলা করব। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চারদিকে অনেক গুজব চলছে, এতে কান দেয়া যাবে না। অনেক গুজব চারদিকে, তাই না? গুজবে কান দেবেন না, কারণ গুজবই আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য আওয়ামী লীগ ওই ভারতবর্ষ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমানে গুজব ছড়াচ্ছে। আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, আমাদের মধ্যে ঐক্য, সে ঐক্য নিয়ে আমরা জয় করবো ইনশাআল্লাহ। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, কোনো গোলযোগ কোথাও করা যাবে না। বিশেষ করে নির্বাচনগুলো হচ্ছে ছাত্র সংগঠনের, ছাত্র বিশ্ববিদ্যালয়গুলোর, সেখানে যেন আমরা কোনো গোলযোগ সৃষ্টি না করি, কোথাও যেন এই বদনাম না আসে যে বিএনপি বলা যাবে। এদিকে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে মুগদায় বৃক্ষরোপণ ও খাল পরিষ্কার কর্মসূচিতে অংশ নেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তার অভিযোগ, ভোটাধিকার নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। প্রত্যেকটা ঘটনা বুঝতে চেষ্টা করবে এবং সেইভাবে এই বাংলাদেশে গণতন্ত্রের বিরোধী, ভোটের বিরোধী শক্তিকে উচিত জবাব দেওয়ার জন্য আপনারা এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই ভয়ঙ্কর রক্তপিপাসু শেখ হাসিনার আওয়ামী ফ্যাসিবাদকে কারা রক্ষা করেছে? কারা 16 বছর জনগণের লক্ষ কোটি টাকা পাচারের সুবিধা করে দিয়েছে? কারা এই দেশকে আওয়ামী ভয়ঙ্কর স্বেচ্ছাতন্ত্রকে প্রতিষ্ঠিত করার সিল দেওয়ার দায়িত্ব পালন করেছে? তার মধ্যে একটি হচ্ছে জাতীয় পার্টি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ডাকসু নির্বাচন ঘিরে এক নারী প্রার্থীকে হুমকির ঘটনায় উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। হুমকিদাতা আলী হোসেনকে শিবিরের নেতা দাবি করে তার ছাত্রত্ব বাতিল চেয়ে বিক্ষোভ করেছে ছাত্রদল। আর শিবির সমর্থিত জোট বলছে, প্রকৃত অপরাধীকে দায় মুক্তি দিতেই ট্যাগিং এর রাজনীতি চলছে। এই ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। আলিমুজ্জামান সফওয়ানকে সঙ্গে নিয়ে হাসান আল মাহমুদের রিপোর্ট। ডাকসু নির্বাচনে ভোটের বাকি আর মাত্র কয়েকদিন। বিশ্ববিদ্যালয়ে চলছে পুরোদমে নির্বাচনের প্রস্তুতি। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন শিক্ষার্থীরা। তবে মঙ্গলবার প্রচার ছাপিয়ে রিটকারী প্রার্থী বিএম ফাহমিদা আলমকে ফেসবুকে ধর্ষণের হুমকির ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বেলা 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে উপাচার্যের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে ছাত্রদলের নারী নেত্রীরা অভিযোগ করেন, রিটকারী ফাহমিদা আলমের মতোই নিয়মিত সাইবার বুলিং এর শিকার হচ্ছেন তারা। আমরা তো আগে প্রচুর রকমের এরকম সাইবার বুলিং এর শিকার হতাম, কিন্তু ডাকসু কেন্দ্রিক এই বিষয়টা আরো অনেক বেশি বেড়ে গেছে। গণধর্ষণের মতো হুমকি দিতে পারে, তাহলে আপনারা বুঝেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা নারীরা কতটা নিরাপদে আছি। আবার শিবির বলে তারা নাকি নারী বান্ধব ক্যাম্পাস আমাদেরকে উপহার দিবে। আসলে কতটা সুন্দর নারী বান্ধব ক্যাম্পাস তারা উপহার দিবে এটা আমরা কালকেই দেখতে পেয়েছি।
পরে বক্তব্য রাখেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি ও জিএস প্রার্থী। রিটকারী প্রার্থীকে হুমকিদাতা শিবিরের কর্মী অভিযোগ করে তার ছাত্রত্ব বাতিলের দাবি জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তার মেয়ে সহপাঠীকে গণধর্ষণের ঘোষণা দিচ্ছে প্রকাশ্যে। যদি কোনো প্রতিক্রিয়াশীল গোষ্ঠী আমাদের রক কেটে নেয়, রক দেব, তবুও এই ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করব। একই ঘটনায় বিক্ষোভ মিছিল করে ছাত্র শিবিরও। এদিন প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে শাহবাগে বক্তব্য রাখেন শিবির নেতারা। বিকেলে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে শিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম অভিযোগ করেন, ফ্রেমিং ও ট্যাগিং এর রাজনীতি করে মূল ঘটনা আড়াল করছে একটি পক্ষ। যে অপরাধী তার বিচার না করে, যখন আমরা বিচার চাচ্ছিলাম সেই বিচার না করে তাকে দায় মুক্তি দিতে চাই, তাকে শিবির নেতা বলে তাকে ফ্রেমিং করতে চাই। এটা কোন ধরনের হিপোক্রেসি ভাই? গত 16 বছরে হাসিনা তো এই ধরনের এই যে ন্যারেটিভ, এই ধরনের যে আদারিং, এই ধরনের যে হচ্ছে প্রপাগান্ডার মাধ্যমে তো সে টিকে ছিল। আপনারা কি আবার হাসিনার পথ বেছে নিলেন? মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে গণধর্ষণের হুমকিদাতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় অপরাজয় 71, অদম্য 24 ও বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল। আপনি একজন রিটকারী নারীকে যখন আপনি গণধর্ষণ হুমকি দেন, সেটা এই রাজনীতির জন্য ক্ষতিকর। আর এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। টাস্ক ফোর্সের পক্ষ থেকে একটা তথ্যানুসন্ধান কমিটি আমরা গঠন করেছি। এদিকে হুমকির ঘটনায় 2টি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ডাকসু নির্বাচনে স্থগিতাদেশ নিয়ে আপিল শুনানি আজ। মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুবের আদালত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের শুনানির জন্য নির্ধারণ করে দেন। বুধবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মুনির। তিনি আরও বলেন, উচ্চ আদালতে আসার আগে বিশ্ববিদ্যালয়ের কিছু নিয়ম আছে, কিন্তু তা না মেনে সরাসরি উচ্চ আদালতে আসার বিষয়টি আদালতে তুলে ধরা হবে। ডাকসু নিয়ে ষড়যন্ত্র কিংবা চলমান ইস্যুগুলো নিয়ে নির্বাচন বাধাগ্রস্ত হবে না বলেও জানান শিশির মুনির। স্টে বহাল রেখেছেন এবং আগামীকালকে মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে পরিপূর্ণ সুপ্রিম কোর্ট এই মামলাটি গুরুত্বের বিচারে 1 নম্বর আইটেম হিসেবে শুনবেন। আমি মনে করি না যে ডাকসু নির্বাচন নিয়ে এই সামান্য বিষয়ে ডাকসু নির্বাচনের উপর বড় ধরনের প্রভাব ফেলবে। নির্বাচন প্রক্রিয়া শেষ পর্যন্ত বাধাগ্রস্ত হবে এটা আমি মনে করি না। প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে আরও একদিন বাড়ানো হয়েছে রাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণের সময়। মঙ্গলবার বিকেলে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর এফ নজরুল ইসলাম। এছাড়া মনোনয়ন ফর্ম জমা দেওয়ার সময়সীমা পরিবর্তন করে 4 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর করা হয়। এদিকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সংবাদ সম্মেলন করে ছাত্রদল। তবে দুর্গাপূজার কারণে 25 সেপ্টেম্বর নির্বাচনের তারিখ নিয়ে আপত্তি জানিয়েছেন নেতারা। ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন 2025 অধিকতর অংশগ্রহণমূলক ও উৎসব মুখর করার নিমিত্তে 2024-25 শিক্ষাবর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে রাকসু নির্বাচন কমিশন 2025 এর সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। হল ছাড়ার নির্দেশনা প্রত্যাহার এবং 1 সপ্তাহের মধ্যে ক্লাস পরীক্ষা শুরুর আশ্বাসে আন্দোলন স্থগিত করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার সন্ধ্যা 7টা থেকে রাত 12টা পর্যন্ত কৃষি অনুষদের হল রুমে শিক্ষার্থীদের 40 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের টানা 5 ঘন্টার আলোচনা হয়। এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন উপাচার্য অধ্যাপক ডক্টর AKM ফজলুল হক ভূঁইয়া। আলোচনা শেষে ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর শহীদুল হক জানান, শিক্ষার্থীরা আপাতত হলে থাকতে পারবেন। বুধবার সিন্ডিকেট মিটিংয়ে আনুষ্ঠানিকভাবে হল ত্যাগের নির্দেশনা প্রত্যাহার করা হবে। পাশাপাশি 1 সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক ক্লাস পরীক্ষা চালু হবে। কম্বাইন্ড ডিগ্রির ক্ষেত্রে একাডেমিক কাউন্সিলের আগে সিদ্ধান্তই বহাল থাকবে। আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি জানান, প্রশাসনের আশ্বাসে আপাতত আন্দোলন স্থগিত করা হয়েছে, তবে প্রতিশ্রুতি ভঙ্গ হলে আবারও কঠোর কর্মসূচি দেয়া হবে।
ডিগ্রি একসাথে হবে সেই বিষয়টা আলোচনা হয়েছে এবং আমরা আশা করছি যে একটি সুন্দর সফল আলোচনা হয়েছে এবং আমরা ওদেরকে বলেছি যে আগামী এখন তারা হলে থাকবে এবং আগামী দিন আমরা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয় আমাদের সাথে ছিলেন অনলাইনে, উনি বলেছে আগামীকাল সিন্ডিকেট ডেকে হল খুলে দেওয়ার ব্যাপারে অফিসিয়াল সিদ্ধান্ত হবে। ৩০ বছরেও সংস্কারের ছোঁয়া লাগেনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সুপুকুরিয়া সড়কটি। ৫ গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র এই সড়কটির অবস্থা খুবই খারাপ। অধিকাংশ স্থানে ইট উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। যানবাহন চলা তো দূরের কথা, পায়ে হেঁটে চলারও অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সুপুকুরিয়া সড়কের চিত্র এটি। ৫ গ্রামের মানুষের চলাচলের একমাত্র এ সড়কটিতে ৩০ বছরেও লাগেনি সংস্কারের ছোঁয়া। ফলে চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে এটি। অধিকাংশ স্থানেই উঠে গেছে ইট, সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে চলাচলও এখন দুষ্কর। এই রাস্তাটা অন্তত ৩০ বছর আগে শুধু ইট বিছানো ছিল, এরপরে এই রাস্তাটা অদ্যাবধি আর কোনো সংস্কার হয় নাই, পাকাকরণ হয় নাই। এমনই অবস্থা যে ভালো মানুষও উল্টে পড়ে, কারণ আমি তো শারীরিক প্রতিবন্ধী মানুষ, আমি তারও পড়ি, কয়েকবার করে আচারও খাইতে রাস্তা। আমরা স্কুলে যাইতে পারি না, রাস্তা ভাঙার জন্য পানি হলে যাইতে পারি না। দীর্ঘদিন ধরে এলাকাবাসী সড়কটি সংস্কারের দাবি জানালেও নজরে আসেনি কর্তৃপক্ষের। হয়েছে মানববন্ধনও। দুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটি সংস্কারের দাবি এলাকাবাসীর। একটা সিজারের রোগী, ডেলিভারি রোগী নেওয়ার জন্য একটা ভ্যান গাড়ি আমরা পাই না, বা একটা মুরব্বী মানুষ চলাফেরা করতে পারে না। আগুন লাগে, কোনো ফায়ার সার্ভিস আসতে পারে না, দৌড়ে ডাকাতি বললে পরেও দৌড়ে যাওয়া যায় না। আমরা চাই যে সরকার মহোদয় এবং স্থানীয় প্রশাসন আমাদের এই রাস্তাটার সুষ্ঠু সুন্দর করে দিবেন। প্রকল্প অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে জানিয়ে উপজেলা প্রকৌশলী বলছেন যত পেলেই শুরু হবে কাজ। নতুন করে ডিপিপি হচ্ছে, সেই ডিপিপির মধ্যে আমরা এই রাস্তাগুলোকে ঢোকানো চাই। ডিপিপিটা পাস যত তাড়াতাড়ি হবে, বরাদ্দ যত তাড়াতাড়ি দেবে, আমরা তত তাড়াতাড়ি টেন্ডার বের করবো, উন্নয়ন করবো। শুধু আশ্বাস নয়, ৫ গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র সড়কটির দ্রুতই সংস্কারের উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, প্রত্যাশা ভুক্তভোগীদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ৬,০০৭ পিস ইয়াবা সহ চাচা ভাতিজাকে আটক করেছে র্যাব। র্যাব ১৪ এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার মেজর কাউসার বাঁধন মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে মির্জাপুরের জহুরবাড়ি ৩ রাস্তার মোড় থেকে বালুবাহী ট্রাক তল্লাশি করে ইয়াবা সহ শাহিন আলম ও রবিউল ইসলামকে আটক করা হয়। অন্যদিকে মহাসড়কের ক্ষুদিরামপুর বাইপাস এলাকায় একটি ট্রাক থেকে ৯৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এছাড়া সোমবার রাতে শহরের পার্ক বাজার এলাকায় পৃথক অভিযানে ২,৬৭১ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ব্যবসায়ী মুন্নাফ মণ্ডলকে ১ বছরের কারাদণ্ড দেন। সেপ্টেম্বর ২০২৫ তারিখ আনুমানিক দুপুর ১৩:৩০ ঘটিকার সময় উক্ত বালু বহনকারী ৫ টনের ট্রাককে সংকেত দিয়ে থামায় এবং ধৃত অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে গাড়ি তল্লাশি করে একটি গাছের চারার মাটির ভিতর হতে ৬,৭০০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। মেহেরপুর সদর উপজেলার কালীগাংনী গ্রামে বিএনপির ২ পক্ষের সমর্থকদের বাকবিতণ্ডার মাঝে পরে মফেজ আলী নামের এক কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে কালীগাংনী গ্রামের ঘোনার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, এক চা দোকানে ইউপি সদস্য কাশেম আলী ও বিএনপি কর্মী সাবদার আলীর মধ্যে বাকবিতণ্ডা থেকে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে মফেজ আলীও তাতে জড়িয়ে পড়েন এবং আহত হন। দ্রুত তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গিয়ে ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। মেম্বার সাহেবের সাথে আরেকজনের হটটক হয়। এই সময় তার ভাগনা যে মারা গেছে সে আসে। সে আসার পরে তার মামাকে মারছিস নাকি এরকম কথা বলতে যায়, সে পড়ে যায়।
তা তারা অনেকেই ধারণা করতেছে যে মারতে পারে, অনেকেই দেখি নাই, অনেকেই আবার বলছে যে মারছে, আবার অনেকেই বলেছে যে মারছে, মারে নাই। এখন মারিছে কি মারি নাই এটা একমাত্র ডাক্তার ছাড়া কেউ বলতে পারবে না। আলো ঝলমলে দৌড়ে চলা এই ব্যস্ত শহরে অলিগলি কিংবা প্রধান সড়কের পাশে 24 ঘন্টায় খোলা থাকে কিছু দোকান। দোকানের ভেতরের আলো জ্বালিয়ে কফিন, কাফনের কাপড় আর দাফনের সরঞ্জামের মাঝে বসে থাকেন বিক্রেতারা। অধিকাংশ দোকানের নামের মধ্যেই থাকে বিদায় শব্দটি, চিরবিদায়, আল বিদায়, বিদায় বেলা ইত্যাদি। দোকানগুলো মনে করিয়ে দেয় পরিবর্তনশীল জীবনে মৃত্যুই পরম সত্য ও অনিবার্য পরিণতি। সাদ আহমেদের রিপোর্ট। শহরে পৃথিবীতে নিজেকে সুন্দরভাবে তুলে ধরতে কত টাকাই তো খরচ করি আমরা, ব্র্যান্ডের পোশাক, হেয়ার ট্রান্সপ্লান্ট, ফেসিয়াল সার্জারি, আরও কত কি। কিন্তু অন্তিম বা শেষ যাত্রায় একজন মানুষের কত খরচ হয় জানেন? মাত্র 2500 টাকা। 2500 টাকায় একজন মানুষের অন্তিম যাত্রা সম্পন্ন হয়। রাজা থেকে প্রজা সবার জন্য এই একই খরচ প্রযোজ্য। বিদায় স্টোর, যেখানে স্বজনেরা খুশি মনে নয় কেনাকাটা করেন হৃদয় রক্তক্ষরণের মধ্য দিয়ে। প্রিয় মানুষের অন্তিম যাত্রায় এখান থেকেই কেনা হয় কাফনের কাপড়, আতর, গোলাপজল, আগরবাতি, সুরমা সহ বিদায় বেলার প্রয়োজনীয় পণ্য সামগ্রী। রাজধানীর মগবাজার এলাকায় 40 বছর ধরে দাফনের সরঞ্জাম বিক্রি করে আসছেন মোহাম্মদ সোহেল আহমেদ। জানান, একজন মানুষের শেষ যাত্রায় সব মিলিয়ে খরচ হয় 2500 টাকা। আমরা 8000 টাকার ভিতরে কমপ্লিট করে দিই। এই যে আমাদের একটা গোসলের সেট, এই আইটেমটা আমাকে দিতে হয়। এটার মধ্যে মনে করেন কর্পূর আছে, সুরমা আছে, আতর আছে, গোলাপজল আছে, আগরবাতি আছে, খিলাইল আছে, তুলা আছে, এখানে 9টা আইটেম দেওয়া আছে। এ সময় দীর্ঘ ব্যবসায়িক জীবনে করোনা সহ নানান অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। এই যে মনে করেন এই যে কোভিড-19 গেছে, এটা ভয়াবহ স্মৃতি। আমাদের ছেলে সন্তান বাবাকে ধরে না, বাবার শোয়া রয়েছে, ভয়ে ধরতেছে না। আমরা কিন্তু ঠিকই টাচ করছি। 3 দিন পরে তালাশ পাওয়া হলো, গন্ধ, কেউ যায় নাই। আমি আর আমার একটা ছেলে তখন আমরা গেছি, অনেক কষ্ট করে তাকে মনে করেন গোসল করাইছি, সুন্নত অনুযায়ী কাপড় পরাইছি, তারপরে দাফন করতে দিয়েছি। তার মতে পার্থিব জীবনে মৃত্যুর কাছে ক্ষমতা, দাম্ভিকতা সবকিছুই তুচ্ছ। এই দুনিয়া চিরস্থায়ী না, এটা মেহমান। আজ আসি, কাল চলে যাব, একটু পরেও চলে যেতে পারি। আল্লাহ কখন কাগো কি করে নাই, কোনো লাভ নাই। আর এই দোকানে আসলে মানুষের মনে এমনি একটুই হয়। আগের দিন কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করে গেছে, পরের দিন কিন্তু সে মারা গেছে, আমি কিন্তু গেছি এক গোসল করাইছি। সোহেল আহমেদ আরো বলেন, কফিন, কাফনের কাপড় আর দাফনের সরঞ্জাম বিক্রিতে দিনরাত 24 ঘন্টাই খোলা থাকে তার দোকান, যেখানে বিশ্রাম আর বিক্রি চলে একসঙ্গে। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।